বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব অস্টিওপোরোসিস ডে এবং এবারকার প্রতিপাদ্য বিষয় অস্টিওপোরোসিস ইন মেন। অস্টিওপোরোসিসের সেই অর্থে কোনো বাংলা এখন পর্যন্ত এই অনুষ্ঠানে, অবশ্যই এর আগেও গত 2-3 বছর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এই দিবসে, সেই অর্থে কোনো বাংলা নেই। কিন্তু যেটি বোঝা যায়, যারা এই অনুষ্ঠান আগে দেখেছেন বা অন্যান্য সূত্রে জানেন, তাদের বোঝার জন্য, বিশেষ করে যারা অস্টিওপোরোসিস কি জানেন না তাদের জন্য এটি বলা যেতে পারে। মানে আমরা অনেক সময় বলি, তৃতীয় মাত্রা যারা নিয়মিত দেখেন, যে রাষ্ট্র ভেঙে যাচ্ছে অথবা এটি ভঙ্গুর রাষ্ট্র, ফেইল্ড স্টেট বা দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে। অনেকের কাছে বোধগম্য বিষয়টা কি, প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে, ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, এরকম নানা কিছু, বা একটা কাচের জিনিস, কাচের গ্লাস জগ ছুঁড়ে ফেলে দিলে যে অবস্থা হয়, টুকরো 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 হয়ে যায়, সেরকমই মানুষের শরীরেরও একটা অবস্থা হয়। যারা এখানে আলোচনা করবেন তারা আরও সুন্দর করে বুঝিয়ে আপনাদেরকে বলতে পারবেন। সেরকম একটা রোগের নাম হচ্ছে যে মানুষের শরীরের ভেতরকার যে স্ট্রাকচারের উপরে মানুষ দাঁড়িয়ে থাকে, বসে বা চলাফেরা করে, সেই স্ট্রাকচারটি ভেতরে ভেতরে ক্রমশ হয়ে যায়, ঝরঝরে হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায়। সেরকম একটি রোগ হচ্ছে অস্টিওপোরোসিস, এবং রোগটি বেশ ভয়াবহ আকারে আছে বাংলাদেশে, বিশ্বজুড়ে। মেয়েদের মধ্যে প্রবণতাটা অনেক বেশি এখন যেটি দেখা যাচ্ছে, যে কারণে এবারকার প্রতিপাদ্য বিষয় অস্টিওপোরোসিস ইন মেন, যে পুরুষদের মধ্যেও এই প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। একটি স্টাডি বলছে যে প্রতি 5জন মানুষের মধ্যে একজনের এই সমস্যা আছে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিস্তারিত দিক নিয়ে আলোচনা করবার জন্য আমার অতিথি যারা, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। বায়ে বসা আছেন প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, তিনি রিউমেটোলজি এবং মেডিসিন বিশেষজ্ঞ। আর আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক, তিনি মূলত ব্যথা বিশেষজ্ঞ, একজন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান ব্যথা বিশেষজ্ঞ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি যে অস্টিওপোরোসিস কি, বা অস্টিওপোরোসিস বলতে আসলে কি বোঝায়, কি ধরনের রোগ, অসুস্থতা? ধন্যবাদ। আমি যদি প্রথমেই একটু অস্টিও এবং পোরোসিস দুটো ভাগ করে ফেলি, যে এগুলোর অর্থ কি, তাহলে অস্টিও শব্দটার অর্থ হচ্ছে বোন বা হাড়, বাংলায় আমরা হাড় বলি। আর পোরোসিস শব্দটা আসলো পোরাস শব্দ থেকে। পোরাস শব্দ অর্থাৎ খুব সহজ বাংলায় আমরা যদি বলি ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া, অর্থাৎ এক ধরনের দুর্বলতা, উইক হয়ে যাওয়া, এটাকেই বোঝানো হচ্ছে। অথবা ভঙ্গুর, বিভিন্ন শব্দ এখানে আপনিও একটি ব্যবহার করেছেন, এই ধরনের একটা শব্দ আমরা এখানে ব্যবহার করব। আর আমি শুরুতেই একটু যদি সবার জন্য একটু বলি, যে যদি আমরা একটা বোন বা হাড়ের ভিতরে আসলে আমাদের কি থাকে, মূলত এই হাড়ের স্ট্রাকচার, গঠন আমরা একটু বিশ্লেষণ করলে দেখি কোলাজেন নামক এক ধরনের প্রোটিন, আমিষ জাতীয় পদার্থ আছে এই হাড়গুলোর ভিতরে, এবং এগুলোর সাথে এরা কিন্তু আমাদের বোন বা হাড়ের মূল স্ট্রাকচার তৈরি করে। এবং এর ভিতরে আমরা বলি কিছু মিনারেলস, যেমন আমরা অনেকেই জানি যে ক্যালসিয়াম, প্রায় রোগীরা এসে বলেন আমার ক্যালসিয়াম কমে গেল কিনা। তাহলে এই জায়গাটাতে কিন্তু হাড়ের ভিতরে আসলে ক্যালসিয়াম থাকে এবং আরেকটা উপাদান থাকে ফসফেট, এগুলোকে আমরা বলি মিনারেলস। তাহলে এগুলো থাকলো, আর এর মধ্যে কিছু কোষ থাকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা বলি অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এদের মধ্যে বিশেষ করে অস্টিওব্লাস্ট যারা, এই কোষগুলোর কিন্তু প্রধান কাজ হচ্ছে হাড়ের গঠন করা, হাড়কে শক্তিশালী হইতে সাহায্য করা। আর বিপরীত দিকে, এবং অস্টিওসাইটও এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করে, আর বিপরীত ধর্মী অবস্থানে থাকে অস্টিওক্লাস্ট, ও কিন্তু হাড়গুলোকে ভেঙে ফেলতে চায়। এখন খুব মজার একটা ঘটনা ঘটতে থাকে, আমাদের হাড়গুলো কিন্তু শরীরের প্রতিনিয়ত এই ভাঙা গড়ার খেলার মধ্যে আছে, একদিকে ভাঙছে একদিকে গড়ছে এইটা। তাহলে অস্টিওক্লাস্টরা যখন ভাঙে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এরা তখন গড়ার কাজ করে। এবং 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত বলা হয় এইভাবে ভাঙা গড়ার মধ্যেও গড়নটা বেশি হয়, এবং এটা একেবারে পিক বোন মাস আমরা বলি, অর্থাৎ একেবারে পিকে পৌঁছায় 30 বছর বয়সে, মতান্তরে 40 বছর বয়স পর্যন্ত। এরপর কিন্তু অস্টিওক্লাস্টের অ্যাকশনটা বাড়তে থাকে, ও কিন্তু তখন
অর্থাৎ আমরা যদি সোজা বাংলায় বলি যে ক্ষয়ের দিকে বেশি প্রবণতা তখন কিন্তু ঘটতে থাকে। 40-এর পরে কি আর বাড়ে? বাড়া কমা আমরা যদি বলি যে তাহলে গড়া কিন্তু তখন কমে যায়, ভাঙাটা বাড়তে থাকে, এই পাল্লা ভাঙার দিকে বাড়তে থাকে। তাহলে এইভাবে সমস্যাটা শুরু হয়। আর আরেকটা পার্থক্য হয় পুরুষ আর, আপনি ইতিমধ্যেই বলছেন যে এবারের কিন্তু প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুরুষদের। তাহলে পুরুষদের হাড়ের গঠন হরমোনজনিত কারণে মেয়েদের থেকে একটু শক্তিশালী হয়, একটু ভারী হয়। এইভাবে সেই জন্য এতকাল মনে করা হচ্ছিল যে মেয়েদের যেরকম অস্টিওপোরোসিস রোগটি হয় পুরুষদের বোধহয় সেরকম হয় না, কিন্তু এখন কিন্তু এটা ভুল প্রমাণিত হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে পুরুষদের মধ্যেও এর প্রবণতা বেশি, এবং এর জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং সত্যিকার অর্থে আমরা যদি পুরো রোগটার কথাই চিন্তা করি, কয়েক বছর আগেও কিন্তু এর ভয়াবহতা জানা যায় নাই, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটি ভয়াবহ রোগ। এর জন্য যে যার অস্টিওপোরোসিস রোগটা হচ্ছে তার কিন্তু হাড়গুলো ভেঙে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং সেই জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রতি বছর এখন একটা আলাদা দিবসকে এই রোগটাকে মোকাবেলার জন্য, এই রোগটাকে অ্যাড্রেস করার জন্য নির্ধারণ করে দিয়েছে, যেটি আমরা আজ 20 অক্টোবর। তো এবং এই যে বিষয়টা আমরা বলছিলাম যে পুরুষদের ঘটনাটা, এখন পুরুষদের হাড়গুলো শক্তিশালী, অথচ তারপরও কিন্তু তাদের ভেঙে যাওয়ার প্রবণতা কমছে না। এবং আমরা আগের আলোচনাগুলোয় বলছিলাম যে মেয়েদের একটু প্রবণতা বেশি, যে মেয়েদের বিশেষ করে যখন মেনোপজ হয়ে যায় তারপরে প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। পুরুষদেরও এখন দেখা যাচ্ছে যে 50 পুরুষদের মধ্যে এই প্রবণতাটা ক্রমশ বাড়তে থাকে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যে পৃথিবীতে যেমন একটা ডেটা আছে যে 60 বছর বয়স্ক মানুষ যদি আমরা চিন্তা করি যে আজকে থেকে 100 বছর আগে, সেখানে সারা পৃথিবীতে 9 কোটি মানুষ ছিলেন 60 বছর বয়সের ঊর্ধ্বে। আর এইরকম একটা ধারণা করা হচ্ছে যে 2050 সালে সেই 60 বছরের ঊর্ধ্বে পুরুষদের সংখ্যা সারা পৃথিবীতে দাঁড়াবে 90 কোটি। তাহলে বোঝাই যাচ্ছে যে এই 90 কোটি মানুষের অস্টিওপোরোসিস হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকবে, এবং তাকে যেভাবেই হোক তার থেকে অস্টিওপোরোসিসের যে জটিলতা, যেমন ভেঙে যাওয়া হাড়, এটাকে প্রতিরোধ করা অত্যন্ত প্রয়োজনীয়। শুনবো আরো কথা আপনার। প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক, আপনি একটু বলবেন যে কেন এই রোগটি হয়, অস্টিওপোরোসিস কেন হয়, এবং রোগটা খুব একটা কমন কিনা, এবং কাদের বেশি হয়? অস্টিওপোরোসিস কেন হয় সেটা তো প্রফেসর মিনহাজ বলে দিয়েছে যে অস্টিও মানে বোন যেই বয়সে আমাদের গড়া উচিত, তৈরি করা উচিত, তার থেকে কিন্তু আমাদের তৈরি কম হচ্ছে, ভেঙে যাচ্ছে বেশি, এই পূরণটা হচ্ছে না। এই যে ইমব্যালেন্সটা যে তৈরি হয় 30-এর পরে, আর বিশেষ করে 50-এর পরে যে মেয়েদের ক্ষেত্রে যখন তাদের মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ চলে আসে, এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় 60-এর দিকে যখন চলে যায়, তখন কিন্তু এই ভাঙ্গা গড়ার মধ্যে গড়ার পরিমাণটা কমে যাচ্ছে, ভাঙ্গাটা বেশি হয়ে যাচ্ছে। এখন সেইটা পূরণ করতেই কিন্তু আমাদের গড়ার ব্যবস্থা করতে হবে। এবং এই ডিজিজটাকে কিন্তু বলা হয় এই যে সাইলেন্ট ডিজিজ, এটা কিন্তু আপনি টের পাবেন না। ব্লাড প্রেশার যেমন আপনি একটা টের পান, ঠিক আছে, আপনার প্রেশার ডাক্তারের কাছে গেলেন, যে আপনি প্রেশার মাপলেন, রাইজ করছে, বেড়ে গেছে, তখন আপনি ওষুধ খেলেন। ডায়াবেটিস আপনি সুগার টেস্ট করলেন, মাপলেন। গ্যাস্ট্রিক, পেটের ব্যথা হলো, আপনি একটা টের পেলেন। এগুলো কিন্তু ক্রনিক ডিজিজ। থাইরয়েডের একটা প্রেজেন্টেশন আছে, যে জিনিসগুলো ক্রনিক, এটাও কিন্তু ইট ইজ এ ক্রনিক ডিজিজ। অস্টিওপোরোসিস এটা কিন্তু যাবে না, রোগটাকে আমরা সারাতে পারবো না, কিন্তু রোগটার যে ক্ষতিকারক দিকগুলি আছে সেই জিনিসগুলির দিকে আমাদের নজর দিতে হবে। এবং এই বছরের প্রতিবদ্ধ বিষয় যেটা প্রফেসর মিনহাজ বললো, যে এই বছরের হচ্ছে অস্টিওপোরোসিস ইন মেন। 1997 থেকে কিন্তু প্রত্যেকটা দিবস পালন করে আসছে ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশন, অ্যাওয়ারনেস গ্রো করার জন্য। কারণ আমাদের এখন লনজিভিটি বাড়ছে। বাংলাদেশেও আপনি দেখেন প্রায় 65 to 70 হয়ে গেছে বাঁচার বয়স। আপনি যতই দিন বাঁচবেন ততই কিন্তু বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ ধরবে, এবং ক্রনিক ডিজিজ যখন ধরবে, ক্রনিক ডিজিজের যে সাইড এফেক্টগুলি আছে সেগুলিতে কিন্তু আপনি আস্তে আস্তে ডেবিলিটিং এর দিকে চলে যাবেন। মানে একসময় পঙ্গু হয়ে যেতে পারেন, বিছনায় পড়ে যেতে পারেন, বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এবং এই যে হাড় ভাঙ্গা রোগ, আমরা এটাকে যেটা বলি যে মানে হাড়টা ঝুরঝুরে হওয়া যায়, আমি সিম্পল ভাষায় বলি যে উইপোকা দরজা খেলে যে অবস্থা হয়, হাড়গুলি সেই অবস্থা হয়ে যায়। কিন্তু এটা কিন্তু আপনি টের পাবেন হঠাৎ যখন একটা ফ্র্যাকচার হবে কোনো একটা কিছু নিয়ে। ধরেন আপনি সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছেন, নামতে গিয়ে একটা স্টেপ মিস করলেন, হঠাৎ কিন্তু পড়ে গেলেন, এটাও কিন্তু আপনার হাড় ভেঙে যেতে পারে। 2 নম্বর, আপনি জুতা বাঁধতে গেলেন, জুতা বাঁধতে গিয়ে আপনি বাঁধতে গিয়েও কিন্তু আপনার হাড় ভেঙে যেতে পারে। কত সিম্পল জিনিস থেকে আপনার হাড় ভেঙে যেতে পারে। অথবা আপনি একটা সুটকেস উঠাতে গেলেন, আপনি মনে হয় নর্মাল একটা 10-15 কেজি সুটকেস, এর তো কোনো প্রবলেম হয়, টান দিতে গেলে ভেঙে যেতে পারে। এবং বলা হয়
মেরুদণ্ডে সবচেয়ে বেশি হবে, হিপে সবচেয়ে বেশি হবে এই ফ্র্যাকচারগুলি, এবং আপনার রিজ জয়েন্ট এইসব জায়গাগুলি কিন্তু বেশি হবে। এই সিমটমগুলি যখন দেখা দিবে, অথবা আপনি নর্মাল যদি ধরেন আমাদের কাছে যখন রোগীরা আসে, প্রফেসর মিনহাজ, বেশি রোগী মানে কম, অনেক রোগী কি এখন কি অনেক রোগী হয়ে যাচ্ছে, যেমন প্রফেসর মিনহাজ বলল যে প্রায় 90 কোটির মতন কিন্তু সারা পৃথিবীতে হয়ে যাবে, ছেলেদেরই অবস্থা, মেয়েরাও সমপরিমাণ 90 কোটি পুরুষ 2060 ঊর্ধ্বে চলে যাবে, তাদের উপরে, তাদের মধ্যে কতজনের হবে সেটি তো, হ্যাঁ তাদেরই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে। এখন বলা হয় যে সাধারণত হিপ ফ্র্যাকচার এদের মধ্যে প্রায় 30 to 40% হিপ ফ্র্যাকচার হবে, কিন্তু তাদের যে আমাদের হিপ মানে মেরুদণ্ডের বিভিন্ন অংশ, ভার্টেব্রাল অংশ, স্পাইন অথবা হিপ, এগুলো কিন্তু ফ্র্যাকচার নিয়ে আসবে তারা। এবং একবার ফ্র্যাকচার যাদের হবে তাদের বলা হয় তাদের 3 ভাগের 1 ভাগ যাদের ফ্র্যাকচার হয়ে যাবে তারা কিন্তু 1 বছরের মধ্যে মারা যাবে। কারণ যখনই বিছনায় পড়ে যাবে, বিছনায় পড়ে গেলে আপনার তখন মাল্টিপল কিন্তু কমপ্লিকেশন আসবে। যখনই মাল্টিপল কমপ্লিকেশনগুলি আসবে তখনই কিন্তু আপনার রোগগুলি বাড়তে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু আপনি মৃত্যুর দিকে চলে যাবেন। আর 5 বছর আগেও কিন্তু ধারণা করা হতো যে এই রোগটা মেয়েদের বেশি হয়, অস্টিওপোরোসিস, এবং সেই হিসেবে কিন্তু আমরা প্রচারণা সচেতনতার চেষ্টা করতেছিলাম। কিন্তু এই বছর থেকে দেখা যাচ্ছে, 2-3 বছর দেখা যাচ্ছে না, ছেলেরা অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 জন মহিলার হলে 1 জন পুরুষের হয়, 5 জন ছেলের হলে, 3 জন মহিলার মধ্যে 1 জন মহিলার হয়, 5 জন পুরুষের মধ্যে 1 জনের হয়। এখন এই পুরুষের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং পুরুষদের মধ্যে কিন্তু ফ্র্যাকচারের পরিমাণ মেয়েদের থেকে কিন্তু বেশি হচ্ছে। মানে এই 1 জন পুরুষের মধ্যে 3 জনের কিন্তু আবার 3 ভাগের 1 ভাগের কিন্তু ফ্র্যাকচার হবে, ওর মধ্যে আবার 1 জন কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই বছরের প্রতিবদ্ধ বিষয়টা এইভাবে হিট করা হয়েছে যেন ছেলেরা কনসিয়াস হয়, কারণ আমরা কিন্তু এই জিনিসটা খুব একটা গুরুত্ব দিই না, আমরা অন্য রোগের দিকে বেশি গুরুত্ব দিই, প্রেশার, ডায়াবেটিস অথবা ক্যান্সার। এবং এবার বলা হচ্ছে যে প্রোস্টেট ক্যান্সারের যত লোক না মারা যায় প্রোস্টেট ক্যান্সারে, তার থেকে হিপ ফ্র্যাকচারে আমাদের বেশি লোক মারা যাচ্ছে। কিন্তু এখন এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থিম, কিন্তু যে প্রোস্টেট ক্যান্সার, আমরা সবাই ভয় পাই, প্রোস্টেট কিন্তু একটা মেজর ক্যান্সার আমাদের ছেলের জন্য, যত না মারা যায় তার থেকে হিপের ফ্র্যাকচারে কিন্তু অনেক বেশি মারা যাচ্ছে। আমরা যদি এদিকে নজর না দিই, অস্টিওপোরোসিস রোগটার দিকে, তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা পঙ্গুত্ব বরণ করে ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাবো। ডক্টর চৌধুরী, একটু বলবেন যে যেহেতু বোঝাই যাচ্ছে যে রোগটার সঙ্গে হাড়ের সম্পর্কটা বেশি, মানে হাড়ের সঙ্গে সম্পর্কিত, তো হাড়ের ভেতরে আসলে কিভাবে থাকে, মানে কি থাকে উপাদানগুলোকে, মানে হাড়কে সুগঠিত করবার জন্য কি দরকার? ধন্যবাদ। আমি অবশ্য প্রথমে একটু বলার চেষ্টা করেছি যে হাড়ের ভিতর কি থাকে, তবে মূল জায়গাগুলো আছে। আমরা বলছিলাম যে এর মধ্যে আমরা যে ক্যালসিয়াম, ফসফেট, এগুলো মিনারেলস, আর তো চতুর্দিকে প্রোটিন, এক ধরনের কোলাজেন দিয়ে এটা তৈরি থাকে, এর মধ্যে কিছু কোষও থাকে। এই হচ্ছে আমাদের নর্মাল হাড়। তো এখন এখানে কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে রোগ অস্টিওপোরোসিস হওয়া, আর আরেকটা হচ্ছে অস্টিওপোরোসিস হয়ে গেল একজনের, তার যে জটিলতাগুলো তৈরি হচ্ছে, যার যে বিপদের মধ্যে সবচেয়ে বড় বিপদ কিন্তু ভেঙে যাওয়ার বিপদটাই, ভেঙে যাওয়ার বিপদ। এখন আমরা যদি বলি যে এই যে অস্টিওপোরোসিস রোগটা, এই রোগটাকে, এটা একটা ইস্যু যে হয়ে গেলে তাহলে আমাদের ভাঙ্গা প্রতিরোধের দিকে তাকাতে হবে, আর আরেকটা হচ্ছে যাতে হয়ে না যায়, তাহলে হয়ে না যাওয়ার জন্য আমরা কি করতে পারি। তাহলে এমনি ধরেন সব সময় সব বয়সের মানুষদের হাড়গুলো ভালোই আছে, আমরা একটু আগে বলার চেষ্টা করলাম যে ভাঙা গড়ার খেলা চলছে, কিন্তু সবার যে রোগটা হয়ে যাবে তা না। এখন কাদের হবে কাদের হবে না, তার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় বলা হয়। যেমন একটা হচ্ছে যে বয়স যত বাড়বে চান্স তত বাড়বে, এটা একটা মেনে নিতে হবে। এখন পর্যন্ত মেয়েদের রোগটা বেশি হওয়ার সম্ভাবনা আছে ছেলেদের তুলনায়, এখন পর্যন্ত মেয়েদের বেশি অবশ্যই। আর তারপর আরো কতগুলো বিষয়ে যেটাকে এই হাড়ের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আমাদের একটা সিডেন্টারি লাইফস্টাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, কাজকর্ম আমরা সব বসে বসে করছি, এটা কিন্তু বোন কিন্তু এটা চায় না, হাড় কিন্তু এটা চায় না, হাড় এটা মানতে চায় না। হাড় চায় এটা তার অ্যাক্টিভিটি হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এর জন্য এখন খুবই জোরে সোরে বলা হচ্ছে যে একেবারে ছোটবেলা, ছোট বয়স থেকে, বাচ্চা বয়স থেকে কিন্তু এই রোগটা আসলে শুরু হয়। এমনও বলা হয় যে রোগটা আসলে বাচ্চাদের, আর প্রভাব বা কনসিকুয়েন্স হয় বুড়ো বয়সে। তাহলে ছোটবেলা থেকে এই যে যারা বাচ্চারা এখন যে লাইফস্টাইল, কম্পিউটার টিপা, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখা, এই জায়গাগুলোতে কিন্তু এখনই বাবা মার সতর্ক হওয়া উচিত। যদি আপনি আপনার সন্তানকে ভবিষ্যতে এই ভয়াবহ রোগ থেকে বাঁচাতে চান, তাহলে কি করতে হবে? একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। আগের আমলে কিন্তু আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো, আউটডোর গেমস বাচ্চাদের কিন্তু প্রচুর ছিল, ছেলে মেয়ে নির্বিশেষে। আমার মনে আছে যে ছোটবেলায় আমরা কিন্তু
বাইরে প্রচুর খেলতে যেতাম এবং আমার বোনরাও আমাদের খেলার সঙ্গী হতেন এবং 13-14 বছর বয়স পর্যন্ত এইভাবে আমরা বাইরে খেলাধুলা করতাম এবং আজকাল তো এটা কমেই গেছে, আমরা সবাই জানি। তো এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার এবং বলা হয় যে সব ধরনের এক্সারসাইজ কিন্তু আবার দুর্ভাগ্যবশত এই অস্টিওপোরোসিসের জন্য কার্যকরী না। তার মধ্যে এদেরকে এর জন্য বলা হয় ওয়েট বিয়ারিং। তাহলে কি করতে হবে? হাঁটা লাগবে অথবা একটু একটু যেগুলোকে আমরা বলি এই যে জগিং, এগুলো একটু কিন্তু এখানে উপকারী। অ্যারোবিক এক্সারসাইজের অর্থাৎ অক্সিজেনের ডিমান্ড, প্রয়োজন বডিতে বাড়বে, এই ধরনের এক্সারসাইজকে এখানে এনকারেজ করা হয়। দ্বিতীয়, প্রতিরোধের জন্য কিন্তু আমি কিন্তু রোগটা প্রতিরোধ করতে চাচ্ছি, আগে রোগটা হতে দিচ্ছি না, তারপর কমপ্লিকেশন প্রতিরোধের জন্য কিন্তু খাবারের দিকেও একটু আমাদের নজর দিতে হবে। তার মধ্যে যেসব খাবারে একটু ক্যালসিয়াম আছে সেগুলো কিন্তু একটু, যেমন দুধ এবং দুধ দিয়ে তৈরি খাবার, এগুলো কিন্তু কম বয়সে একটু অবশ্যই দরকার আছে। এবং তারপরে পর্যাপ্ত মাছ, মাংস, ভেজিটেবলস, এগুলো কিন্তু দরকার আছে খাবারে। আর পাশাপাশি ভিটামিন ডির দরকার আছে শরীরে, এবং ভিটামিন ডি সূর্যের আলো থেকে আসে এবং এই সূর্যের আলো তাহলে একটু পৌঁছানো দরকার আছে, আমাদের চামড়াতে লাগানোর দরকার আছে। স্মোকিং যারা বেশি করেন তাদের জন্য কিন্তু দুঃসংবাদ অস্টিওপোরোসিস। স্মোকিং যারা বেশি করেন তাদের জন্য কিন্তু এটা হওয়ার চান্স থাকবে। যারা বেশি অ্যালকোহল পান করেন তাদের জন্য কিন্তু অস্টিওপোরোসিস রোগটি হওয়ার চান্স থাকবে। তাহলে এই জায়গাগুলোকে কিন্তু আমরা ইচ্ছা করলে পরিবর্তন করে আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারি, অস্টিওপোরোসিসকে প্রতিরোধ করতে পারি। ডক্টর জুনায়েদ শফিক, আপনার মতামত, মানে কি ধরনের জটিলতা হতে পারে এবং প্রতিরোধের জন্য যেটি ডক্টর চৌধুরী আমি বলতে চাই, মানে যেখানে মেয়েদের ক্ষেত্রে বলা হয় যদি তাদের আর্লি মেনোপজ হয়, মানে মাসিক যদি আগে বন্ধ হয়ে যায়, এক। 2 নম্বর হলো যদি মেনস্ট্রুয়েশন সাইকেলটা, তাদের মাসিকের সাইকেলটা ইরেগুলার থাকে, তাদের সম্ভাবনা বেশি হয়। প্লাস যাদের ক্যালোরি ইনটেক কম তাদের হতে পারে, তবে ক্যালসিয়াম ইনটেক কম। আবার ওয়েটের ক্ষেত্রে বলে ওবেস, মানে মোটা হলেও সম্ভাবনা বেশি, আবার আন্ডার ওয়েট হলেও সম্ভাবনা বেশি। এই দুটাতেই কিন্তু আপনার এই অস্টিওপোরোসিস রোগটা হতে পারে। প্লাস ক্রনিক ডিজিজগুলি যাদের থাকে, যেমন ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে, থাইরয়েড ডিজিজ থাকে, যাদের টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের হতে পারে। ক্রনিক রিউমেটয়েড ডিজিজ যেটা আছে, যেটাকে আমরা বাত বলি, এই ডিজিজগুলি যাদের থাকে, অথবা যারা বাতের রোগী, যারা স্টেরয়েড নিচ্ছে, লং টার্ম স্টেরয়েড নিচ্ছে, তাদের হাড়গুলি কিন্তু ঝুরঝুরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্লাস প্রফেসর মিনাজ বলল যে আপনার অ্যালকোহল যারা খায়, স্মোকিং যারা বেশি করে, প্লাস আরেকটা যেটা বলা হয় যদি আপনি 1 ইঞ্চির মতন কুজা হয়ে যান, আপনি যদি দেখেন যে আপনি কুজার দিকে চলে যাচ্ছেন অথবা হাইট কমে যাচ্ছে, এরা কিন্তু মোর প্রোন টু অস্টিওপোরোসিস। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর যে জিনিসগুলি আছে সেটা হচ্ছে যে আপনি যখনই এই সিমটমগুলি দেখা দিবে, আপনার সন্দেহ হবে, তখনই কিন্তু আপনাকে এই রোগটাকে ডায়াগনোসিস করার জন্য আমাদের কিছু মেথড আছে, কিছু ডায়াগনস্টিক টুল আছে। এই টুলগুলি কিন্তু আমরা তখন ব্যবহার করতে রুগীকে বলি। অনেকে কিন্তু এগুলিকে গুরুত্ব দেয় না, কিন্তু একটা বয়সে গেলে বলা হয় যে 60-এর উপরে গেলে একটা বোন মিনারেল ডেন্সিটি টেস্ট, বিএমডি টেস্ট বলি, এই টেস্টটা আজকাল বলা হয় যে রুটিনলি করা উচিত সবার। বিশেষ করে মহিলাদের যদি মেনোপজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাসিক যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই টেস্টটা করা, যেমন ছেলেদের 60-এর দিকে গেলে এই টেস্টটা করা উচিত, যাতে আর্লি ডায়াগনোসিস হয়। যে কথাটা প্রফেসর মিনাজ বললো যে যদি আমরা রোগটাকে প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের প্রথমেই করতে হবে রোগটাকে ডায়াগনোসিস করে ফেলতে হবে। এবং কারা এটাতে সম্ভাবনা বেশি, যেই পয়েন্টগুলো আমি বললাম, কারা এটা মোর প্রন, কাদের এটা হতে পারে। কারণ একবার রোগটা হয়ে গেলে হাড্ডি যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনি অনেক কমপ্লিকেশনে পড়ে যাবেন। সুতরাং এইটাকে প্রতিরোধ করতে হলে ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, বিশেষ করে অনেকের থাকে ফ্যামিলি হিস্ট্রি, তাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে। কোনো কারণে 50-এর পরে আপনার যদি একটা ফ্র্যাকচার হয় তাহলে আপনাকে খেয়াল করতে হবে, আমার যেহেতু ফ্র্যাকচার হচ্ছে সম্ভাবনা আছে আমার অস্টিওপোরোসিস হওয়ার। এবং এই টেস্টগুলি করে ডায়াগনোসিস কনফার্ম করে সঠিক ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট শুরু করা রোগটা হওয়ার আগে। একবার রোগ হয়ে গেলে তখন আমরা বলবো যে ঠিক আছে ট্রিটমেন্ট মেথডগুলি কি, কিন্তু ডায়াগনোসিসটা করা এবং এই রোগটা প্রতিরোধ করতে হলে মিনাজ যেটা বললো যে ক্যালসিয়াম জাতীয় ইনটেক, বিশেষ করে আজকাল টিন অ্যান্ড অ্যাডোলসেন্টদের, এই যে বাচ্চা বয়সের যাদের আছে 10 থেকে 20-25, এদের কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল অনেক বেশি, কম্পিউটারে থাকছে, ঘরে থাকছে, সানলাইট পাচ্ছে না। বলা হয় ভিটামিন ডি এর জন্য সানলাইট মাস্ট, বিশেষ করে যখন 11টা-12টার দিকে, দুপুর 11টা-12টার দিকে, এই টাইমে কিন্তু সানলাইটটা নিতে হবে, তারপর ভিটামিন ডি আপনার শরীরে আসবে। ভিটামিন ডি না থাকলে কিন্তু আপনার ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না ঠিক মতন। সাথে ক্যালসিয়াম এনরিচ ফুড আপনাকে খেতে হবে। আজকাল বাচ্চারা কিন্তু খেতে চায় না, দুধ খেতে চায় না, মাছের কাঁটা খেতে চায় না, ধরেন ছোট কলা, এগুলিতে কিন্তু এগুলি সব বেশি। গ্রিন ভেজিটেবল, পুঁই শাক, পালং শাক, তারপর ধরেন পেয়ারা, দেন গ্রিন অ্যাপেল, এই খাওয়াগুলি কিন্তু বাচ্চাদের বাড়াতে হবে। মারা যদি এদিকে নজর না দেয়, মাছের কাঁটা, দুধ এগুলি দিয়ে, তাহলে কিন্তু বাচ্চাদের, কারণ বাচ্চারা মিটের দিকে বেশি চলে যাচ্ছে, কিন্তু মিটে খেলে কিন্তু আপনার বোন স্ট্রং হবে না। প্লাস আপনার এক্সারসাইজ,
রেগুলার হাঁটা অথবা ওয়েট লিফটিং। বলা হয় যে বোনের যদি একটু ওয়েট লিফটিং এক্সারসাইজ করে বোনগুলি তাহলে স্ট্রং হবে, প্লাস ওয়াকিং যদি করতে পারে ডেইলি আধা ঘন্টা থেকে, এবং বাচ্চাদের খেলাধুলা যদি পাঠিয়ে দিয়ে, তাহলে কিন্তু এই বাচ্চাদের যারা এখন টিনে আছে, 20-এর দিকে আছে, এদের কিন্তু সহজে 60-এর দিকে গেলে সহজে অস্টিওপোরোসিস রোগটা হবে। খাওয়া দাওয়া অ্যাভয়েড করবার ব্যাপারে কোনো? অবশ্যই এই ফ্যাটি কাইন্ড অফ ফুডগুলি যেগুলিতে এখানে ক্ষতি করবে, এর মধ্যে অ্যালকোহল একটা এখানে বড় হচ্ছে। তারপর ওবেস যেই রোগ ইয়েতে করতে পারে, যেমন কার্বোহাইড্রেট, বেশি কার্বোহাইড্রেট আপনাকে ওবেস করতে পারে, সুইট করলে আপনাকে মানে মোটা হয়ে যেতে পারেন আপনি। ফাস্ট ফুড গুলো ধরেন আপনার সফট ড্রিঙ্ক যেটা বলছি, বার্গার, কোক, ফান্টা, এই জিনিসগুলি, পেপসি, তারপর আপনার ফ্রাই ফুড যেগুলি চিকেন ফ্রাইড, এগুলি সব অ্যাভয়েড করে যেগুলিতে অয়েল কম থাকবে, তেল কম থাকবে, সেই টাইপের খাওয়া, এবং ক্যালসিয়াম এনরিচ ফুড, মাছের দিকে আমাদের চলে যাওয়া উচিত। বিশেষ করে মাছের কাঁটা, সামুদ্রিক মাছের কাঁটা, ছোট মাছের কাঁটা, দুধের যদি কারো অ্যালার্জি থাকে তখন দরকার হলে ধরেন ছানা বানিয়ে খাবে, এই জিনিসগুলিতে খাওয়া। তারপর শাকসবজি আমি যেগুলি বলতাম, ফল ফ্রুট প্রচুর, মানে আমাদের ধরেন আমরা পাওয়া যায়, জাম্বুরা পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়, এই ফ্রুটসের দিকে নজর দেওয়া উচিত। যদিও বিভিন্ন খাওয়ায় আজকাল ভেজাল চলে আসছে, কিন্তু এই জিনিসগুলিতে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু অস্টিওপোরোসিস রোগটা হবে, এবং অস্টিওপোরোসিস একবার হয়ে গেলে কিন্তু আপনাকে ধীরে ধীরে কিন্তু খারাপের দিকে নিয়ে চলে যাবে। ডক্টর চৌধুরী একটু বলবেন যে কিভাবে এই রোগটা নির্ণয় করেন, মানে আপনারা কিভাবে রোগটা নির্ণয় করেন এবং কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়? রোগ নির্ণয়ে একটু যাওয়ার আগে আমি একটু সাপ্লিমেন্ট করব প্রফেসর জুনায়েদকে, যে আমরা আলাপ করছিলাম রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কি কারণে হতে পারে, তার মধ্যে আরো দুই একটা বিষয় একটু আলাপ না করলেই নয়। তার মধ্যে একটা হচ্ছে পুরুষদের যে হচ্ছে আমরা বললাম অস্টিওপোরোসিস, এটির জন্য কিন্তু হাইপোগোনাডিজম আমরা বলি, অর্থাৎ পুরুষদের এক ধরনের হরমোন আছে, এই হরমোনটার একটু সংখ্যা কমে, পরিমাণ কমে যাওয়া, টেস্টোস্টেরন বলি আমরা। যখনই একজন পুরুষ রোগী আমরা পাবো অস্টিওপোরোসিস, তখন কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে প্রথমেই যে এই ধরনের কোনো কারণ আছে কিনা। এরপর আমরা অন্য কারণগুলোও খুঁজবো পাশাপাশি, যেমন কিছু ওষুধ আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্য পুরুষ মহিলা নির্বিশেষে। যেমন প্রফেসর জুনায়েদ বলছিলেন স্টিরয়েড টাইপের ড্রাগ, এমন অনেক রোগী আছেন, এমন অনেক রোগ আছে যেগুলোর জন্য স্টিরয়েড জাতীয় ওষুধ সেবন করার প্রয়োজন হয়। এবং আমাদের দেশে আমরা আমাদের বাস্তবিক অভিজ্ঞতা থেকে দেখি যে, মনে করেন আমি একজন রোগীকে হয়তো সেই ওষুধটি প্রয়োজন মনে করলাম এবং লিখেও দিলাম যে একটু কম মাত্রায় আপনি এই ওষুধটা খাবেন, কেননা আমরা যদি একটু লাভ আর ক্ষতি বিবেচনা করি, এই মুহূর্তে আপনার এই ওষুধটায় খাওয়ার লাভ বেশি। তো সেই ওষুধটা খেয়ে এখন রোগীরা হয় কি, অনেক সময় দেখা যায় যে এটাতে খুব আরাম পেয়ে যান। আমি বলছি স্টিরয়েড জাতীয় ওষুধের কথা, যেমন ব্যথা বেদনার অনেক রোগীকে আমরা দেই এবং এটা বিজ্ঞানসম্মত নিয়ম আছে দেয়ার, কিন্তু রোগীরা অনেকেই করেন কি, আর এই ব্যাপারে আর কোনো খোঁজ খবর নাই, এবং দীর্ঘদিন ওনারা যেহেতু এটা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই স্টিরয়েড জাতীয় ওষুধ নিজেরা সেবন করতে থাকেন। কয়েক বছর পর হয়তো আমাদের কাছে এসে হাজির হলেন, আমরা দেখলাম যে ততদিনে অস্টিওপোরোসিস রোগটা উনি বাদিয়ে বসেছেন। এই একটা বাংলাদেশের জন্য খুবই একটা সমস্যা আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে যারা এপিলেপসি বা মৃগী রোগ আছে, এদেরও কিন্তু কয়েকটা ওষুধ আছে যেগুলো কিন্তু এই ধরনের হাড়ের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তারপর আছে থাইরয়েড, যারা থাইরক্সিন ওষুধটা খেতে হয় তাদেরও কিন্তু হাড়ের উপর একটা বিরূপ প্রভাব ফেলে। এগুলো হচ্ছে খুব কমন ড্রাগ যেগুলো আমাদের চিকিৎসকদের প্রায়শই লিখতে হয়। তাহলে আমরা আজকের এই দিনে বিশেষ করে চিকিৎসকদের কাছেও একটা আবেদন করতে পারি যে এই ড্রাগগুলো যখন প্রেসক্রিপশনে আসবে তখন কিন্তু পাশাপাশি অস্টিওপোরোসিসের রিস্কটাও একটু ভালো করে আমরা যদি পেশেন্টদেরকে বুঝিয়ে দিই, আমার মনে হয় যে এটা দীর্ঘমেয়াদী একটা সুফল পাওয়া যাবে। দ্বিতীয়, আমরা যেহেতু রিউমাটোলজি প্র্যাকটিস করি, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এই ধরনের রোগ আছে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বাংলাদেশে একটা পরিসংখ্যানে আমাদের আছে, আমরা দেখেছি যে প্রায় 7 লক্ষ মানুষের এই রোগটা আছে। তারপরে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস খুব ইয়াং ছেলেদের বেশি হয় এবং এটাও প্রায় 6-7 লক্ষ রোগী হবে বাংলাদেশে। এবং এদের কিন্তু একে তো রোগের কারণে অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতা বাড়ে যেহেতু জয়েন্ট এবং হাড়গুলোর রোগ, এবং দ্বিতীয়ত এইসব রোগীরা যদি এই ধরনের ওষুধ অনেক সময় আমরা দিতে বাধ্য হই, তাহলে যদি স্বল্প মাত্রার পরিবর্তে বেশি মাত্রায় বা কোনো রকম নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যদি সেবন করতে থাকেন তাহলে কিন্তু এইসব রিস্ক অনেক বেড়ে যাবে। এখন আরো বেশ কিছু রোগ আছে, আমরা এটা বিস্তারিত সময়ের অভাবে আমরা যেতে পারবো না, কিন্তু অনেক অনেক বিরাট বড় একটা লিস্ট আছে যেসব রোগীরা এই অস্টিওপোরোসিস, তাদের এই রোগ থেকে অস্টিওপোরোসিস হতে পারে।
তো সেগুলো চিকিৎসকরা নির্ধারণ করবেন এবং প্রতিরোধের ব্যবস্থা করবেন। বাট ইন এ নাটশেল যদি আপনি একটু বলার চেষ্টা করেন রোগগুলো কি কি ধরনের, আমরা ডিটেইল বললাম যে কিছু তো আপনি বললেন, আমি বলছি যে আপনি বলছেন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ আছে যেটাকে আমরা বিশেষ করে কমন যেগুলো বাংলাদেশে আমাদের দেশে বেশ কমন, মেল অ্যাবজর্পশন। অর্থাৎ এই ধরনের রোগীদের হয় কি খাবার দাবার ঠিকমতো ওনারা খাদ্য নালী থেকে ঠিকমতো হজম হয় না, ঠিকমতো শরীরে যেতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি যে যাদের এই রোগটা থাকবে তাদের কিন্তু অন্যান্য খাদ্যের পাশাপাশি ক্যালসিয়াম, ভিটামিন ডিও বের হয়ে যাবে, যেই মিনারেলটা খুব প্রয়োজন ছিল। তাহলে এইরকম আরেকটা রোগ আছে ইনফ্লেমেটরি বাউল ডিজিজ আমরা বলি, যাদের আছে ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, তাদের কিন্তু এই রোগের পাশাপাশি ওই রোগও হয়ে যাওয়ার একটা ভয় আছে। আর আমরা যদি রোগ নির্ণয়ের কথা বলি তাহলে কিন্তু প্রফেসর জোনায়েদ বলছিলেন যে একটু যে এই রোগের একটা বড় সমস্যা হচ্ছে উপসর্গ দেয় না, এর জন্য এটাকে এক ধরনের নীরব ঘাতক বলা হয়, যে কোনো উপসর্গ নাই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হঠাৎ করে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হয়তো অন্য কোনো কারণে আমি একটা বুকের এক্সরে করতে দিয়েছি আমার পেশেন্টকে, অথবা আমি একটা পেটের এক্সরে করতে দিলাম, অথবা পিঠে ব্যথা, কোমরে ব্যথা আমি হয়তো করতে দিলাম অন্য ভিন্ন কারণে, ভিন্ন রোগ চিন্তা করে। সেখানে কিন্তু আমি সাধারণ এক্সরেতে আমি দেখলাম যে আমার কাছে মনে হবে যে হাড়গুলো একটু দুর্বল। এখন ওই সাধারণ এক্সরে কিন্তু এইটুকু বলতে পারবে, আমাকে ইঙ্গিত দিবে যে এই মানুষটার অস্টিওপোরোসিস রোগটা হয়ে থাকতে পারে। তখন আমরা করি কি, ওই যে প্রফেসর জুনায়েদ যেটা বললেন যে বিএমডি, বোন মিনারেল ডেনসিটি নামে একটা পরীক্ষা আছে, সেটা করতে দেই। প্লাস এখন 2008 সাল থেকে আরেকটা পদ্ধতি বেরিয়েছে, বোন মিনারেল ডেনসিটির একটু সমস্যা আছে, একটু ব্যয়বহুল, প্রায় 1002 টাকা খরচ হয় রোগীদের। আর আরেকটা পদ্ধতি বেরিয়েছে, শুধু একটা চেয়ার টেবিল আর একটা কম্পিউটার আমার দরকার এবং কিছু ডেটা লাগবে, যেমন এই রোগীর বয়স কত, এই রোগী কি পুরুষ না মহিলা, এই রোগীর হাইট কত, এই রোগী কি সিগারেট খান কিনা, এই রোগী কি মদ পান করেন কিনা, এই রোগীর অন্য কোনো রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা, এই রোগীর কোনো বংশগত কোনো অস্টিওপোরোসিসের ইতিহাস আছে কিনা, হাড় ভেঙে যাওয়ার ইতিহাস আছে কিনা। এই কয়েকটা ডেটা পেলে আমরা চট করে এটা বলে দিতে পারি, একটা ক্যালকুলেশন, এটাকে ফ্রেক্স বলা হয়, ও বলে দিতে পারে যে এর আগামী 10 বছরের মধ্যে এই রোগটা হওয়ার এবং হাড় ভেঙে যাওয়ার চান্স আছে। এইভাবে এটা প্রেডিক্ট করা যায়। তাহলে এইভাবে আমরা রোগটা নির্ণয় মূলত হয়। এবং উপসর্গের কথা প্রফেসর জুনায়েদ একটু বলতে চাচ্ছিলেন যে হাড় ভেঙে যাওয়ার পরে কিন্তু মূল উপসর্গ আসে, তখন রোগীদের ব্যথা হয়। হাড় ভেঙে যাওয়া না পর্যন্ত কিন্তু ব্যথা হয় না, এবং তারপরও মাত্র 3/1 হাড় ভেঙে যাওয়ার পরে ব্যথা হয়। তাহলে উপসর্গ এভাবে লুকিয়ে থাকে আর কি, এটা একটা সমস্যা। ডক্টর জুনায়েদ শফিক একটু বলবেন যে যিনি এই রোগ যাকে ধরে ফেললো তখন তো চিকিৎসকের শরণাপন্ন হওয়া একটা ব্যাপার আছে, তার তখন লাইফ স্টাইলটা কি, বা তখন চিকিৎসার এটা কি হবে? সবচেয়ে যেটা আমার কাছে আমাদের চোখে পড়ে, আমরা যেহেতু রিউমাটোলজি করে আমি ব্যথা করি, আমাদের কাছে যখন রোগীরা আসে ব্যথা নিয়ে, তখন কিন্তু একটু দেরি স্টেজে আসে, এবং আমাদের ডাক্তারদের মধ্যেই কিন্তু এই অ্যাওয়ারনেসটা এখনো গ্রো করে না এই অস্টিওপোরোসিস নিয়ে। কারণ ওরা প্রথমে হয়তো মেডিসিনের ডাক্তার কাছে যায়, অর্থোপেডিক্সের ডাক্তার কাছে, ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারের কাছে। আর ব্যথার ব্যাপারটা বোধহয় আপনি ভালো বলতে পারবেন যে যতক্ষণ পর্যন্ত কেউ সহ্য করতে পারে ততক্ষণ পর্যন্ত ডক্টরের কাছে যায় না। এবং বাংলাদেশে ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে, ব্যথার ওষুধ কাউন্টারে গেল, ফার্মেসিতে গেল, ওর কাছে চাইলো, ওষুধ দিয়ে দিল। এই খেয়ে কিন্তু যার জন্য আমাদের কিডনি ডিজিজ বলা হয় যে এখন 1 কোটি যদি আমাদের দেশে কিডনি রোগী থাকে, এর 50 লক্ষ কিন্তু হচ্ছে ড্রাগ অ্যাবিউজের জন্য, ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ। এই দুইটার কিন্তু আমরা উল্টাপাল্টা খাচ্ছি। কিন্তু ওই ফার্মেসিতে চলে যাই, ওদের জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে এটা খান 5 দিন 7 দিন, জানলো না কিসের জন্য কোনটা নিতে হবে সেটা, আর ব্যথা হলেও খেতে থাকেন। প্রফেসর মিনাজ যেটা বললো যে রিউমাটোলজিতে কিছু ওষুধ আছে যে অনেক সময় একটু হিসাব, ডক্টররা অনেক সময় দিয়ে দেন, হয়তো হ্যাঁ ডক্টররা অনেক সময় দেন, কিন্তু রোগীদের যেটা দোষ হচ্ছে দিচ্ছে, ডক্টর কিন্তু বলে দিচ্ছে যে 7 দিন 10 দিন পর আপনি বন্ধ করে দেবেন, লেখা আছে যে ব্যথার ওষুধ আমরা যখন দিই 7 দিন 10 দিন দিয়ে বন্ধ, অথবা 15 দিন দিয়ে বন্ধ। কিন্তু ধরেন যেমন অ্যান্টিবায়োটিকের কথা, অ্যান্টিবায়োটিকটা একটা প্রবণতা অনেক ডক্টরের মধ্যে আছে যে কিছু হলেই একটা অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেয়া। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাদের বন্ধ করা উচিত, যে ডাক্তারদের যাতে কিছু অ্যান্টিবায়োটিক না দিয়ে অন্যভাবে আসলে ট্রিট করা যায় কিনা, তাহলে আমাদের কিডনি ডিজিজ, যেখানে নির্দেশনা আছে সেখানে তো দিতেই হবে, নির্দেশনার বাইরে যাতে না থাকে। আর যখনই রোগটা হয়ে যায় যখন হয়, আমরা অনেক সময় দেখি যে প্রফেসর মিনাজ যেটা বললো যে আমরা এক্সরে করতে, যেমন আমার কাছে বেশি আছে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে, যখন এগুলো এক্সরে করি কোমরের, রুগীর হয়তো কোনো সময় দেখা গেলো একটা হাড্ডি ভেঙে গেছে, রুগী জানেও না কোন হাড্ডিটা ভেঙে গেছে,
সাধারণত দেখা যায় যে থোরাসিক ভার্টেব্রা আমরা বলি 12 নম্বর হাড্ডি অথবা লাম্বারের কোমরের 1 নম্বর হাড্ডিটা, এই দুইটা সবচেয়ে বেশি ভাঙা নিয়ে আসে। ছোটবেলায় কি পড়ে গেছিল গাছ থেকে, নাকি কখনো পুকুর ঘাটে পিছলা খেয়ে পড়ে গেছিল, কোনো ভারী জিনিস নিয়ে কিছু নিজে জানে না, কিন্তু তখনই কিন্তু আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করার জন্য বিএমডি টেস্টের দিকে চলে যেতে চাই এবং চাই যে এটা যাতে ছড়িয়ে না যায়। একটা জায়গায় গেছে ঠিক আছে, ওই জায়গায় থাকুক, সে যাতে বিছনায় না পড়ে যায়। এবং যখনই আমাদের কাছে ব্যথা নিয়ে আসে রোগীটা, তখন আমরা ব্যথা ট্রিটমেন্টটা করি, যে এই রোগটাকে আগে ব্যথাটাকে তাকে যদি মুক্ত করা যায় তাহলে নেক্সট স্টেপ তাকে আমরা তখন আমরা রিহ্যাবে তাকে পাঠাতে পারি। আর যেহেতু অস্টিওপোরোসিস যদি আমাদের টেস্টগুলিতে বিএমডিতে পজিটিভ চলে আসে, এখন বলা হয় যে -1 মধ্যে টেস্টের একটা আমাদের প্যারামিটার আছে, -1 মধ্যে যদি থাকে টেস্ট তাহলে ভয়ের কিছু নাই। -1 থেকে -2.5 মধ্যে যদি থাকে তাহলে বলা হয় যে অস্টিওপেনিয়া, মানে হওয়া ভাব হয়ে যাবে। আর -2.5 উপরে গেলে আপনার হয়ে গেছে। তো আমরা এই হওয়া ভাব এবং হয়ে গেছে এই জায়গায় কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করি। বেসিক্যালি আমরা ওই কিছু ওষুধ পাওয়া যায় আমাদের বাইফসফোনেট যেগুলো আমরা বলি, সেই ওষুধটা আমরা মুখে খাওয়াতে চেষ্টা করি, অথবা আজকাল ইনজেকশনের মাধ্যমে পাওয়া যায়, স্যালাইনের মাধ্যমে। সেগুলি বছরে একবার দিলে 3 বছর দিলে বোনগুলি স্ট্রং হয়ে যায়। এবং বলা হয় যে 3 বছর অথবা 6 মাস যদি মাসে একটা করে ট্যাবলেট খাওয়া যায়, তাহলে এই ওষুধগুলি খেলে বোনের দেখা যায় যে ডেন্সিটিটা দেখা যায় যে এই টেস্টগুলি -2.5 নিচে চলে আসে, বোনগুলি স্ট্রং হয়ে যায়, আপনার ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি অলওয়েজ প্রোন থাকবেন, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। এবং তখন আমরা রিহ্যাবে চলে যেতে বলি রোগীদের। 1 নম্বর যে আপনি রেগুলার এক্সারসাইজ করবেন, বিশেষ করে যদি ওয়েট লিফটিং এক্সারসাইজ করা যায় তাহলে সবচেয়ে ভালো, আর নাহলে সুইমিং, এই দুটো জিনিস আপনি করতে পারেন। 3 নম্বর হচ্ছে ফুড ইনটেক আপনার বাড়িয়ে দেওয়া, যে ক্যালসিয়াম খাওয়া আপনি বাড়িয়ে দেন। প্রোটিনের এক্সারসাইজের ক্ষেত্রে অনেক সময় যাদের পেইন থাকে, বিশেষ করে ব্যাক পেইন, তাদেরকে ডিসকারেজ করা হয় বা অনেক এক্সারসাইজ তাদের জন্য সাবধানে করতে হবে। আপনার পেইনটাকে রিলিফ করতে হবে। যেমন আমাদের কাছে যখন আসে তখন আমরা তারা বিভিন্ন ওষুধের মাধ্যমে অথবা ইন্টারভেনশন, বিভিন্ন রকমের টেকনিক আছে, সেই টেকনিকগুলি দিয়ে আমরা তার পেইনটা রিলিফ করতে পারি। এবং বোন ভেঙে গেলেও আমরা বলি, আমরা ভার্টেব্রোপ্লাস্টি বলি, ওই হাড্ডিটার মধ্যে আমরা কিন্তু সিমেন্ট ঢুকিয়ে দিতে পারি। যে হাড্ডিটা ভেঙে যায় ওর মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দিয়ে কিন্তু বোনটাকে আমরা স্ট্রং করে দিতে পারি। তখন আপনি এক্সারসাইজে গেলে এই বোনটার উপর আর এফেক্ট হবে না এবং পেইনও থাকবে না। নাম্বার 1 ট্রিটমেন্ট হচ্ছে পেইন রিলিফ। ব্যথাটা চলে যাওয়ার পর কিন্তু আপনি এক্সারসাইজ করবেন। আমরা যেটা করি ব্যথা থাকা অবস্থায় অনেক সময় করি, তখন জিনিসটা কিন্তু অ্যাগ্রাভেট করে, খারাপের দিকে যায় করে। তখন আপনি আপনার নেক্সট স্টেপ হলো যখনই ব্যথাটা চলে গেল, দেন ইউ গো ফর রিহ্যাব। হ্যাঁ, আপনার এক্সারসাইজের কোনো ধরন আছে যে এটি করা ঠিক, এটি করা ঠিক? হ্যাঁ, ওগুলি বিভিন্ন ধরনের। কোমরের জন্য আলাদা করা আছে যে আপনি কিভাবে শুয়ে করবেন এই জিনিসটা, এগুলো আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো। নর্মালি বলা হয় যে কোমর ব্যথা থাকলে আপনি ওই কোমরের যে ব্যায়ামটা, আমরা বিছনায় চিত হয়ে আপনি বাম পা উঠাবেন একবার, তারপর ডান পা উঠাবেন একবার, এবার 2 পা একসাথে উঠাবেন একবার, তারপর 2টা হাঁটু ভাঁজ করে পেটের কাছে নিয়ে এসে একবার ডানে কাত হবেন, একবার বাঁয়ে কাত হবেন। এটা একটা সাইকেল দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় 20 বার, মিনিমাম 30 বার, এবং রাতে 20 বার 30 বার যদি সাইকেলটা করেন, তারপর মাসেলটা অনেক স্ট্রেনদেন হয়ে যাবে। বোনের হয়তো আমরা অনেক কিছু করতে পারবো না, ওই ওষুধ দিয়ে হয়তো বোনটাকে আমরা স্ট্রং করতে পারবো, ক্যালসিটোনিন আছে বা ফসফোনেট আছে এগুলি দিয়ে। কিন্তু মাসেলটাকে যদি আমরা স্ট্রং করতে পারি, তাহলে বোনটা কিন্তু লোডটা ট্রান্সফারে মাসেলে চলে আসে, তখন কিন্তু আপনি অনেক স্ট্রং হয়ে যাবেন, আপনার ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। প্লাস ওয়েট কমানো, প্লাস আপনার যে ওয়ার্কিং হ্যাবিট, আমরা বলি যে 1 ঘন্টা কোথাও বসলে 5 মিনিট হাঁটবেন, 1 ঘন্টা দাঁড়ালে 5 মিনিট বসবেন। ওয়েট বিয়ারিং একটা বয়সে যাওয়ার পর অনেকেই আছে আমাদের 50-এর পর অনেক সময় ভুল করে কিন্তু সুটকেস টান দিয়ে পরে বাসার কোনো জিনিস নামাতে যায়, হয়তো বিছনা বাসায় কেউ নাই, আপনি তো সোফা সরাতে গেলেন, অনেকে বাসার সাজাতে গোছাতে চেঞ্জ করে। এই জিনিস কিন্তু খুব মহিলাদের ক্ষেত্রেও যেমন খেয়াল করতে হবে। এবং এই বছরের প্রতিপাদ্য পুরুষরা কিন্তু মনে মনে নিজেরা, মানে তার যে বয়স এসে অনেকে হয়তো এটা বুঝতে চান না, তারা কিন্তু এই জিনিসগুলি করতে চান, যে কিন্তু এই রোগগুলি অঘটনটা কিন্তু ওনারা ঘটিয়ে ফেলে। একবার অঘটন ঘটে গেলে কিন্তু তখন আপনার জন্য বিপদ হয়ে যাবে। সুতরাং এই মেন্টালিটিটা দিয়ে যদি আমরা আগাই যে আমার কি কি করা উচিত, কি কি করা উচিত না, এবং লাইফস্টাইলটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, এক্সারসাইজ করা, যেটা আমি বললাম, ফুড হ্যাবিট একটু চেঞ্জ করা, স্মোকিং বন্ধ করে দেওয়া, অ্যালকোহল বন্ধ করে দেওয়া, প্লাস অন্য যে ফুডগুলো আমরা ইনটেক বাড়ানো উচিত, এগুলো যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সহজে পুরুষদের এই রোগ হবে। এই যে পড়ে যাওয়ার কথা যেটি ডক্টর জুনিয়র শফিক বললেন, এটি কিভাবে প্রতিরোধ করা সম্ভব? মানে আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে একটু ওই প্রতিরোধে যাচ্ছি। হচ্ছে এই যে লাইফস্টাইল মডিফিকেশনের কথাটা আলাপ হচ্ছিল, এটা কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু 2 গ্রুপের রোগীদের জন্যই প্রযোজ্য, 2 গ্রুপের মানুষের জন্যই প্রযোজ্য। একটা হচ্ছে অস্টিওপোরোসিস রোগটাকে আমি হতে দিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রেও কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্যায়াম করতে হবে, ক্যালসিয়াম ভিটামিন ডি খাবার খেতে হবে, স্মোকিং এবং অ্যালকোহল এগুলোকে বাদ দিতে হবে, গুরুত্বপূর্ণ এগুলো। প্লাস যার হয়ে গেছে তার জন্য কিন্তু এই একই রকম লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু কার্যকরী হবে। তার লক্ষ্য হবে
ফ্র্যাকচারকে প্রিভেন্ট করা, তার লক্ষ্য হবে যেইটুকু আছে সেটা আর বাড়তে না দেওয়া, যদি একটু কমিয়ে আনা যায় কমিয়ে আনা হাড়ের শক্তি। তাহলে দুই গ্রুপের উদ্দেশ্য একটু ভিন্ন, কিন্তু কার্যকর পদ্ধতি কিন্তু এক। এটা সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। আর এখন আপনার প্রশ্নটা কি ছিল? পড়ে যাওয়া কিভাবে প্রতিরোধ করা? এখানে কিন্তু এই যে পড়ে যাওয়াটা একটা, আমি বলবো যে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এই রোগীদের যাদের অস্টিওপোরোসিস হয়ে গেছে ওনাদের জন্য কিন্তু আমরা একটা শব্দ ব্যবহার করি, ফ্রেজিলিটি ফ্র্যাকচার। ফ্রেজিলিটি ফ্র্যাকচারটা বলতে বোঝায় যে আমি ধরেন আমি বা আপনি যে বসে আছি, এখন বসে গেলে আমি যদি বসে থাকা অবস্থায় যদি পড়ে যাই, অথবা আমি দাঁড়িয়ে আছি কোনো কারণে পড়ে গেলাম, তাহলে আমার বা আপনার যার এখনো অস্টিওপোরোসিস রোগটা হয় নাই তার কিন্তু হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা নাই বললেই চলে, অত্যন্ত কম, থাকলেও সেটা অত্যন্ত কম। কিন্তু যার অস্টিওপোরোসিস হয়ে গেছে তার জন্য কিন্তু এই সম্ভাবনাটা অনেক বেশি। সেই জন্য আলাদা একটা শব্দই ব্যবহার করা হয় ওনাদেরকে, যে ফ্রেজিলিটি ফ্র্যাকচার, যেহেতু হাড়ের গঠন ইতিমধ্যে অনেক দুর্বল হয়ে গেছে, সেই জন্য পড়ে যাওয়ার ভয়টা ভয়ানক। এখন হয় কি, যেমন আমাদের দেশের কথাই বলে যদি বলি যে অস্টিওপোরোসিস হয়ে আছে একজন বয়স্ক পুরুষ অথবা মহিলা, হয়তো রাত্রে একটি রুমে উনি একাই ঘুমাচ্ছেন, রাত্রেবেলা একটু বাথরুমে যাওয়া দরকার, উনি একাই হয়তো কাউকে না বলে হেঁটে রওনা হয়ে গেলেন এবং পড়ে গেলেন। এই জায়গাগুলো কিন্তু খুবই ভয়াবহ, যে কোনোভাবেই পড়ে যাওয়ার ভয়টা কিন্তু ইনাদের বেশি আছে। সুতরাং যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন তাদের জন্য আমরা পরামর্শ দেই, যেমন রাত্রে যদি ওনারা একটা ঘরে ঘুমান তাহলে অন্তত একটা ডিম লাইট হলে সেটাকে জ্বালিয়ে রাখা দরকার আছে। তারপরে বাথরুমে একটা লাইট রাখা দরকার আছে। বাথরুমের মেঝেটা যাতে সেতে ভিজে না থাকে সেদিকে একটু খেয়াল করা দরকার আছে। তারপরে জায়গা বিশেষে, যেমন একটু বাড়ির ভিতরে অনেকের সিঁড়ি থাকে, উপরে নিচে নামার দরকার হয়, তখন কিন্তু একটু রেলিং দেয়া যেতে পারে সাইডে। আর আরো কিছু রোগী আছেন যাদের ধরেন কিছু ওষুধ খাওয়া লাগে, যেমন ব্লাড প্রেশারের কিছু ওষুধ আছে, আমরা এগুলোকে বলি ভেসোডাইলেটার। এই গ্রুপের ওষুধ যারা খান তাদের কিন্তু অনেক সময় মাথা ঘুরাতে পারে। তারপরে যারা ঘুমের ওষুধ খান, যাদের প্রয়োজন, এরকম আরো বেশ কিছু ওষুধ আছে যারা কিন্তু এইসব কিন্তু অনেক সময় মাথা ঘুরাতে পারে, মাথায় একটু মাথার কন্ট্রোলটা একটু হয়তো কমে যেতে পারে, ইনাদের কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। তারপরে অনেক সময় আছে রুমের মধ্যে বাচ্চারা হয়তো খেলনা ফেলে দিল বা কিছু একটা হয়তো কেউ ফেলে গেল, পরিষ্কার করলো না, এইসবে হোঁচট খেয়ে এই অস্টিওপোরোসিসের রোগী পড়ে গিয়ে কিন্তু সর্বনাশ করে ফেলতে পারেন। আমি সর্বনাশ বলবো এই কারণে যে এই যে ফ্র্যাকচার যদি হয়ে যায় অস্টিওপোরোসিসের, এটা কিন্তু আর জোড়া লাগতে চায় না হাড়গুলো। এবং এর জন্য দেখা যায় যে যেমন পুরুষদের, আজকাল আমাদের কথা হচ্ছে এখন পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে তাদের যদি হিপে যদি ফ্র্যাকচার হয় সেটার মর্টালিটি অর্থাৎ মারা যাওয়ার হার কিন্তু অনেক অনেক বেশি। এবং আরেকটা বড় বিপদ হচ্ছে, একবার যদি একজনের একটা ফ্র্যাকচার হলো, এমন না যে এটা আর হবে না, এই ফ্র্যাকচারটা কিন্তু পরবর্তী আরো 1 বছরের মধ্যে আরেকটা ফ্র্যাকচার হওয়ার প্রবণতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাহলে দেখেন, একটা বিপদ আরেকটা বিপদকে ডেকে আনবে। তাহলে প্রথমেই আমাদের উদ্দেশ্য হবে অস্টিওপোরোসিসকে প্রতিরোধ করা, আর তারপর যাদের দুর্ভাগ্যবশত হয়েই যাবে অস্টিওপোরোসিস, তাদের যাতে কখনো ফ্র্যাকচার হতে না পারে, এটা যে কোনোভাবেই আমাদেরকে আটকানোর চেষ্টা করতে হবে। আর চিকিৎসার জায়গাটা আমার বোধহয় একটু, যখন প্রফেসর জুনায়েদ বলছিলেন, আমার কাছে মনে হয় যে পুরুষদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার জায়গাটা একটু যোগ করা দরকার আছে। তাদের আমরা বলছিলাম যে একটা হরমোনের ঘাটতি, যেমন টেস্টোস্টেরন হরমোনটা ঘাটতি, তো আমরা যদি এটা নির্ণয় করতে পারি যে টেস্টোস্টেরন কমে আছে এই পুরুষের এবং সেই জন্য অস্টিওপোরোসিস রোগ, তাহলে চিকিৎসার একটা অন্যতম উপাদান হচ্ছে এই পুরুষের জন্য ওই হরমোনটা দেয়া, টেস্টোস্টেরন, এবং তারপরে যেসব ওষুধ আমাদের কাছে আছে সেগুলো আমরা প্রয়োগ করি। সো একটু আমাদেরকে বলবেন যে বাংলাদেশে মানে এর যা চিকিৎসা প্রয়োজন অস্টিওপোরোসিসের জন্য, বাংলাদেশের চিকিৎসা মানে সবটা অ্যাভেলেবেল কিনা এখানে? মানে মোটামুটি সবই অ্যাভেলেবেল, বাইরেও যেতে হতে পারে, বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নাই। আমি শুধু মিনাজের সাথে, এবং তাতে রোগী ভালো থাকবেন কিনা সম্ভাবনা কতখানি? অবশ্যই সম্ভাবনা আছে, কিন্তু এখানে প্রিভেনশনটা মোর ইম্পর্টেন্ট। ও যেটা বলতেছিল যে আমাদের যেটা আমরা দেখি সাধারণত ফজর নামাজের সময় যখন মানুষজন উঠে নামাজ পড়তে যায় তখন কিন্তু ঘুম ভাব থাকে, বয়স্ক রয়ে গিয়ে যায়, যারা 65, 70, 75, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট। তাদের কিন্তু পিছলা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আগে হয়তো ডায়াগনোসিস হয় না, কিন্তু তার বোন কিন্তু পোরোটিক হয়ে আছে, বোন কিন্তু ঝুরঝুরা হয়ে আছে, সে কিন্তু পড়ে গিয়ে টয়লেটে পিছলা খেয়ে যেয়ে পড়তে পারে, অথবা বিছনা থেকে উঠে সামনে যেয়ে পড়তে পারে। এখানে আমাদের সাজেশন হবে যারা এফোর্ড করতে পারেন টয়লেটের মধ্যে যেন রেল থাকে। বাইরের দুনিয়া আপনি দেখবেন টয়লেটে কিন্তু যাদের বয়স্কদের ব্যবহার করেন, বিশেষ করে ওল্ড হোমের
করা হয়, আমাদের দেশে যেহেতু এখন ওল্ড হোম জনপ্রিয় হয় না, এই রেল ব্যবস্থাটা যেন থাকে, যেন ধরে ধরে যেতে পারে, অথবা স্টিক ব্যবহার করা উচিত, লাঠি, 1 পাওয়ালা লাঠি না নিয়ে 3 পাওয়ালা লাঠি, এই জিনিসগুলি যদি ব্যবহার করে তাহলে কিন্তু তার পড়ে যাওয়ার সংখ্যা, পড়ে একবার ভেঙে গেলে, যেটা প্রফেসর মিনাজ বলল, আপনার ফ্র্যাকচার হয়ে যাবে এবং এদের রিপিট ফ্র্যাকচার হবে আবার 1 বছরের মধ্যে সম্ভাবনা আছে 5 জনের মধ্যে 1 জন হওয়ার। আর যেই 3 জন মানে ভাঙবে, ওই 3 ভাগের 1 ভাগের সম্ভাবনা 1 বছরের মধ্যে মারা চলে যাওয়ার, বিভিন্ন রকমের ঘা হবে, বিছনায় পড়ে যাবে, বিভিন্ন রকমের রোগ হয়ে তখন তার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং প্রিভেনশনটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর রোগের যে ট্রিটমেন্ট আমরা বললাম যে বাংলাদেশে এই ওষুধগুলো এখন কিন্তু সবই পাওয়া যায়, কিন্তু কিছুটা আছে, যেন ওই ইনজেকশন যেটা আছে এটা 5-6 হাজার টাকা দামেরও আছে, 25-26 হাজার টাকা দামেরও আছে। এটা 3 বছরে প্রত্যেক বছর একবার করে নিতে হয়। আর মুখের ট্যাবলেটগুলি হলে আপনি মাসে একটা করে খেলে মিনিমাম 6 মাস অথবা 1 বছর, কারো বলে 1.5 বছর খেতে হয়। এগুলি আপনার ধরেন 5 থেকে 10 হাজারের মধ্যে হয়ে যাবে। এখন সবাই তো আবার এটা অ্যাফোর্ড করতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের হয়তো শুধু ক্যালসিয়াম দিয়ে অথবা ক্যালসিয়াম উইথ ভিটামিন দিয়ে মেনটেন করতে হয় এই জিনিসটা। কিন্তু যদি ভার্টিব্রোপ্লাস্টি করতে হয় অথবা পেইন ম্যানেজমেন্ট, তখন আবার একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তখন এগুলির আবার খরচ বেশি হয়ে যায় যদি হাড্ডিগুলি ভেঙে যায়। আর যদি হিপ ফ্র্যাকচার একবার হয়ে যায়, আপনার যদি রিপ্লেসমেন্ট করতে হয়, রিপ্লেসমেন্টের খরচ কিন্তু অনেক, তখন এক একটা মানে প্রায় 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যাবে কিন্তু। সুতরাং আমাদের সাজেশন হবে এই রোগটা সচেতনতা গ্রো করে রোগটা যাতে না হয়। এবং সেই সচেতনতার জন্য বাংলাদেশে কি করছেন, মানে কি হচ্ছে, আপনারা কি করছেন? আমরা তো চেষ্টা করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটা করার জন্য। আর প্লাস আমাদের যে সোসাইটিটা আছে, বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন, যেটার বর্তমান প্রেসিডেন্ট আমরা সামনের মাসে নভেম্বর মাসে এটার জন্য একটা আমরা সেমিনার অর্গানাইজ করছি ডাক্তারদের মধ্যে এই সচেতনতা গ্রো করা। কিন্তু অনেক ডাক্তারই কিন্তু জিনিসটা ধরতে পারছেন না, কখন কি করা উচিত, কখন এই ট্রিটমেন্টটা, ওষুধটা কাকে কতটুকু, যে আপনি বলছেন যে ডাক্তার অনেক সময় ওষুধের আপনার মাত্রাতিরিক্ত ওষুধ দিয়ে থাকে, রুগীরা তো করে অনেক সময় ডাক্তাররা। এটার জন্য আমরা সামনের মাসে এই অনুষ্ঠানটা করব, নভেম্বরে করে ডাক্তারদের মধ্যে আমরা এই সচেতনতা গ্রো করতে চেষ্টা করব এবং রুগীদের কাছে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা ছড়াতে চেষ্টা করব যে এটা কিন্তু একটা ভয়ঙ্কর রোগের দিকে চলে যাচ্ছে এবং বলা হচ্ছে এটা নীরব ঘাতক। সুতরাং এখন থেকে যদি সাবধান না হোক, যেহেতু আমাদের লনজিভিটি বাড়ছে, সুতরাং যদি না হোক, এবং একটা ফাইন্যান্সিয়াল টোলও আছে। বলা হয় যে 2005-এ শুধু এই ফ্র্যাকচার রিলেটেড জন্য আমেরিকাতে $17 বিলিয়ন খরচ হয়েছে, শুধু ফ্র্যাকচার রিলেটেড ট্রিটমেন্টের জন্য। ইউরোপে বলা হচ্ছে 11 বিলিয়ন ইউরো খরচ হয়ে গেছে, সেই জন্য তারা মাথা ঘামাচ্ছে বেশি, তারা মাথা ঘামাচ্ছে। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এটা প্রচার সবচেয়ে বেশি হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে গত 3 বছর ধরে যে আমাদের দেশেও কিন্তু এটা বাড়ছে, আমাদের এটা কোনো ডেটা নাই, কিন্তু এই যে রোগগুলো বলে যে 7 লাখ রোগীর মতো রিমোটেড আর্থ্রাইটিসের আছে, অ্যাঙ্কোলোজিং স্পন্ডিলাইটিস আছে, আর হাড্ডি ক্ষয় তো বলাই হয় যে এক সময় আপনার হবেই, 50-60-এর বারে গেলেই এদের 3 ভাগের 1 ভাগের সম্ভাবনা আছে অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার। সুতরাং বাংলাদেশের সম্ভাবনা আছে প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি লোকের অস্টিওপোরোসিস রোগ হওয়ার। এই যে রুগীগুলি হয়ে যাবে, এদের যে ফাইন্যান্সিয়াল টোলটা আসবে, এটা কিন্তু কয়জন নিতে পারবে এটা আমাদের কিন্তু দেখতে হবে অর্থনৈতিক দিকে, কারণ ট্রিটমেন্টের খরচ কিন্তু অনেক। যখনই আপনার একটা ফ্র্যাকচার হয়ে যাবে, হসপিটালাইজেশনের খরচ, এরপরে ম্যানেজমেন্ট, বাসায় নার্সিং কেয়ার, প্লাস তার এই ওষুধের যে ওষুধগুলো কিন্তু এক্সপেন্সিভ। আপনাকে তো বলাই হলো যে 7,000-ও আছে, 25,000-ও আছে, আবার এগুলি 3 থেকে 8,000 হয় এবং এটা কন্টিনিউ করতে হয়, প্লাস রেগুলার ক্যালসিয়াম খাওয়া। সুতরাং প্রথম থেকে যদি আমরা সাবধান হই, তাহলে হয়তোবা এই রোগের দিকে আমরা ধাবিত হব। ডক্টর চৌধুরী বোধহয় বলতে চাইছেন। আমি একটু বলতে চাচ্ছি যে এই যে সচেতন করা মানুষকে, এটার জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ে প্রচেষ্টা হচ্ছে। যেমন প্রফেসর জুনায়েদ বললেন, ওনাদের সোসাইটির মাধ্যমে ওনারা চেষ্টা করলেন। আমাদেরও একটা সোসাইটি আছে, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি, এবং গত শনিবারে কিন্তু রিপোর্টার্স ইউনিটিতে আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেছে এটার উপরে, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। তো এইভাবে বিভিন্ন পর্যায়ে চিকিৎসকরা কিন্তু চেষ্টা করছেন মানুষকে সচেতন করার, এবং এই সচেতনতার দরকারের জন্যই যেহেতু লনজিভিটি বাড়ছে, মানুষের আয়ু বাড়ছে, এবং আমরা তো প্রায়শই বলতে শুনি যে আমাদের অনেক রোগীরা, আমরা জানি না, রোগীরা এসে বলেন যে মানে মানুষ তো মারা যাবেই একদিন, কিন্তু মৃত্যুটা সবার কাছেই কিন্তু মনে হয় প্রত্যাশিত, যে বিছানায় পড়ে না থাকার মৃত্যু, অর্থাৎ সাডেন ডেথ সবাই প্রত্যাশা করেন। এবং এই ধরনের যাদের হিপ ফ্র্যাকচার হয়ে গেল, এবং আমরা একটু বলার চেষ্টা করলাম যে কোনো বোন ভেঙে যেতে পারে অস্টিওপোরোসিস রোগীর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হিপ অথবা মেরুদণ্ডের হাড়গুলো, আর একটা হচ্ছে হাতের। এমনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু অনেক রোগী আছেন এরকম, উনি জানেনই না ওনার অস্টিওপোরোসিস, কিন্তু চিকিৎসকের কাছে গিয়েছেন হয়তো হাড় ভাঙা, হাতের হাড় ভেঙে গেছে, পড়ে গিয়ে হাতের হাড় ভেঙে গেছে, এরকম কিন্তু আমরা প্রায়শই রোগী পাই। তো বিশেষ করে হিপ ফ্র্যাকচারওয়ালাদের কিন্তু বেশ বড় বিপদ, আমরা বারবার বলার চেষ্টা করছি, এবং এটা পুরুষদের জন্য বিপদ আরও বেশি হয়ে যায়।
তো এই প্রতিরোধটা এই রোগকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো সেন্টার বা কোনো হসপিটাল স্পেশালাইজড কোনো আমার জানা মতে এখনো ওইভাবে গড়ে ওঠে নাই। তবে এটা যারা আমরা এইসব রোগীদেরকে নিয়ে বেশি ডিল করি তারা বিভিন্নভাবে এইভাবে চেষ্টা হচ্ছে। আপনি বলতে পারেন যে এক ধরনের বিচ্ছিন্ন প্রচেষ্টায় আলাদাভাবে হয়তো একটা সমন্বিত প্রয়াস নেওয়া আসলেও দরকার। ডক্টর জুনায়েদ শফিক, আমরা বিভিন্ন রকমের সেমিনার সিম্পোজিয়াম করে চেষ্টা করছি যে যাতে মানুষের মধ্যে সচেতনতা গ্রো করে। মানে আমরা বিভিন্ন, ওরা যেমন রিউমাটোলজি সোসাইটি সাংবাদিকদের মাধ্যমে চেষ্টা করছে, আমরা ডাক্তারদের সামনের মাসে আমরা চেষ্টা করবো যে তাদের মধ্যে জিনিসটা সচেতনতা গ্রো করতে, রোগীদের মধ্যে যেন এটা ছড়িয়ে যায়। আর আমি যেটা বলতে চাবো যে সেটা হলো যে পুরুষরা এখন থেকে সাবধান হন। মানে এতদিন কিন্তু এটা নিয়ে কেউ ধারণাই করতো না, সবাই মেয়েদের রোগ বলে চালিয়ে দিত, কিন্তু দেখা যাচ্ছে যে 1:5 চলে আসছে। পুরুষরা সাবধান হন এবং টিন অ্যান্ড অ্যাডোলসেন্ট বাচ্চারা যারা আছে এরা সাবধান হন, তাহলে এই রোগ একবার ধরবে এবং এই রোগ কিন্তু প্রেশার ডায়াবেটিস থেকেও আপনাকে খারাপের দিকে নিয়ে চলে যাবে। একবার বিছনায় পড়ে গেলে আপনি কিন্তু উঠতে পারবেন না। সুতরাং আপনার শরীরকে ভালো রাখার জন্য, হাড্ডিকে ভালো রাখার জন্য যেই জিনিসগুলি করা উচিত, ক্যালসিয়াম জাতীয় খাওয়া, ওজন কমানো, রেগুলার এক্সারসাইজ করা, স্মোকিং বন্ধ করা, অ্যালকোহল তো আমাদের বাংলাদেশের পরিমাণ এমনি কম, এই জিনিসগুলি যেন পুরুষরা ফলো করে, না হলে কিন্তু এই রোগের দিকে চলে যাবে। আর আমি একটু চিকিৎসার জায়গাটুকুতে একটু সাপ্লিমেন্ট করি। বাংলাদেশে কিন্তু পুরো একেবারে অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের চিকিৎসা সম্ভব। আমি কেন বলছি, যেমন চিকিৎসার মূল জায়গাগুলো কোথায়? আমরা বললাম যে সবার জন্য লাইফস্টাইল মডিফিকেশন এবং ক্যালসিয়াম, ভিটামিন, এগুলো একটা সাপ্লিমেন্ট যাদের হাই রিস্ক, যাদের সম্ভাবনা বেশি তাদের জন্য। এবং ওষুধের মধ্যে প্রফেসর জুনায়েদ বলছিলেন বিসফসফোনেট টাইপের ড্রাগগুলোকে কিন্তু আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। এগুলো দুই ধরনের আছে, একটা হচ্ছে মুখে খাওয়ার আর আরেকটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে দেওয়ার। এখন মুখে খাওয়ার ড্রাগগুলো কিন্তু সস্তা, তুলনামূলকভাবে সস্তা এবং কার্যকরীও, বিভিন্ন ধরনের ফ্র্যাকচার ওরা ঠেকাতে পারে। সমস্যার জায়গা আছে একটা, সেটা হচ্ছে যে এগুলো খেতে হয় বিশেষ নিয়ম ফলো করে। যেমন আপনাকে একেবারে সকালে, যেমন একটা খুবই কমন একটা ওষুধ আছে এলেন্ড্রনিড বলি আমরা, সকালে খালি পেটে খেতে হবে সপ্তাহে একদিন। এখন সেই খালি পেটে সকালে ঘুম থেকে উঠে আপনাকে বসতে হবে, বসে খেতে হবে, শুয়ে শুয়ে খেতে পারবেন না। এবং বসার পরে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমরা এটাকে বলি ফ্লাশ করা, কারণ এই ওষুধগুলো করে কি খাদ্যনালীর গায়ে গায়ে লেগে থাকে, সেই জন্য এগুলোকে আবার একটুখানি ফ্লাশ করে দিতে হবে। আর খালি পেটে খেতে হবে এর জন্য, কারণ ওরা আবার অ্যাবজর্ব বা আমার শরীরের ভিতরে ঢুকে খুব কম পরিমাণে ঢুকে। এখন আমি যদি খালি পেটে খাই তাহলে কিন্তু ওদের ঢুকার চান্স বেড়ে যায়, সেজন্য খালি পেটে খেতে হয়। তারপর তৃতীয় আরেকটা সতর্কতা অবলম্বন করতে হয় যে আপনি এটা খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়তে পারবেন না। তাহলে সকালে খালি পেটে খাওয়ানো একজন বয়স্ক মানুষকে, তারপরে আবার ওনাকে শুতে আমরা বারণ করছি, 1 ঘন্টা অন্তত শুবেন না, আপনি দাঁড়িয়ে থাকেন, একটু হাঁটাহাঁটি করেন। তো এই সবগুলো মান্য করা কিন্তু কঠিন হয়ে যায়। সেই জন্যই বিকল্প হিসাবে এক ধরনের ইনজেকশন বেরিয়েছে, যেটা আমরা এটাও খুবই জনপ্রিয় হয়ে গেছে ইতিমধ্যে, এবং বাংলাদেশে এগুলো বিদেশি এবং দেশি পাওয়া যাচ্ছে। এবং আমরা এগুলোকে বলি জোলিড্রনিক অ্যাসিড। সুবিধা হচ্ছে বছরে একবার করে দিলে, প্রফেসর জুনায়েদ যেটা বলেন 3 বছরে 3 বার। আর আরেকটা বড় খবর হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ পাওয়া যাচ্ছে, ডেনোসুমেব আমরা বলি। এই ওষুধটাও একটা কোম্পানি নিয়ে এসেছে এবং বহুজাতিক কোম্পানি, এবং এটাও কিন্তু একটা সুবিধা আছে যে 6 মাসে একবার চামড়ার নিচে ডায়াবেটিস রোগীদের যেভাবে ইনসুলিন দেয় ঠিক এইভাবে দিয়ে দিলে 6 মাসে একবার করে এটাও কিন্তু আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে। অর্থাৎ সবচেয়ে, এবং আরো যে কয়েকটা ড্রাগ আছে এগুলো কিন্তু প্রায় সবগুলোই পাওয়া যাচ্ছে। জাস্ট হাতে গোনা 1-2 ওষুধ হয়তো বাংলাদেশে নাই, যেগুলোর খুব বেশি প্রয়োজনও নাই। ওর সাথে আমি একটা জিনিস শুধু একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা যেন ক্যালসিয়াম আর ভিটামিন ডি ট্যাবলেটটা খাই। এটা কিন্তু একটা কমন, আমাদের ডেইলি ইনটেক 1000 থেকে 1200 ক্যালসিয়াম হতে হবে মিলিগ্রাম, আর 400 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি হবে। এই ট্যাবলেটগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায়। সুতরাং সবাই জানেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে আপনারা লিখতে পারেন এবং পর্দায় দেখতে পাচ্ছেন ঠিকানাগুলো। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক এবং প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, একটি নীরব ঘাতক ব্যাধি যেটি ধেয়ে আসছে পৃথিবী জুড়ে, বিশেষ করে বাংলাদেশের দিকেও, এবং আমার দুই অতিথি, দুজন চিকিৎসক এই সম্ভাবনা বা এই সংখ্যাটা কত প্রবল সেটি তুলে ধরবার চেষ্টা করেছেন। উদ্যোগ বাংলাদেশের চিকিৎসা আছে, ব্যয়বহুল বলা যেতে পারে, তবে দেশের মধ্যে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব। এবং ওনারা মনে করেন যে বিচ্ছিন্নভাবে এটির জন্য যেটি দরকার সেটি হচ্ছে সচেতনতা তৈরি করা, চিকিৎসকদের
সাধারণ মানুষদের মধ্যে, প্রতিটি নাগরিকের মধ্যে, শিশুদের মধ্যে এই সচেতনতা দরকার, প্যারেন্টসদের মধ্যে সচেতনতা দরকার, এবং এর একটি সমন্বিত উদ্যোগ, যে উদ্যোগগুলো আছে সেগুলো বিচ্ছিন্নভাবে, আমার ডানে যিনি বসে আছেন তিনি একভাবে তার সোসাইটির মাধ্যমে করছেন, বায়ে যিনি আছেন তিনি আরেকটি সোসাইটির অংশ, সেখানে তারা একভাবে করছেন, কিন্তু এটি সমন্বিত সংগঠিত প্রয়াস দরকার। আর মূলত এটি কঠিন ব্যাধি। একসময় ধারণা করা হতো যে এতে নারীরাই বেশি আক্রান্ত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এবারের যে প্রতিপাদ্য বিষয় সেই হিসেব মতে, বিবেচনা মতে পুরুষদের সংখ্যাও এখন প্রবলভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ এই সংখ্যা থেকে মুক্ত নন, যে কাউকে যে কোনো সময় এই রোগটি ধরতে পারে। তবে রোগটি যেন না ধরে তার জন্য বেশ কিছু পরামর্শ দুজন দিয়েছেন। আমাদের লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রত্যেককেই করতে হবে, শারীরিক বা কায়িক পরিশ্রমটা করতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। কারণ পরিবর্তন নিয়ে আসতে হবে এই কারণে যে বিশেষ করে এখন শিশুদের, বিশেষ করে শহরে যারা আছে তাদের মধ্যে যেসব খাদ্যাভ্যাস সেখানে পরিবর্তন আনতে হবে। ফাস্টফুড এড়িয়ে চলতে হবে, সফট ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলবার কথা বলেছেন, ছোট ছোট মাছ খাবার দিকে, দুধ খাবার দিকে, এগুলোর দিকে নজর দেওয়ার কথা বলেছেন। এবং বয়স্ক যারা আছেন তারা কিভাবে তাদের জন্য একটা বয়স্কদের জন্য বাসায় একটা পরিবেশ তৈরি করতে হবে। তিনি বাথরুমে গেলে সে বাথরুমটা কী ধরনের হবে, বাসার অন্যান্য পরিবেশ কিভাবে থাকবে, এইসব নানা দিকে আসলে নজর দেওয়া দরকার। ধূমপান পরিহার করা, অ্যালকোহল পরিহার করা, এগুলো কথা ওনারা বলেছেন। সব মিলিয়ে এই ছোটবেলা থেকে যদি এই অভ্যাসগুলো তৈরি করা যায়, এক সময়ে টেবিলে বসে একটা দীর্ঘ সময় ধরে কাজ না করা, কম্পিউটারের সামনে বসে না থাকা, এগুলো সবই ক্ষতিকর, এবং এই একটি রোগ আরও অনেক রোগের জন্ম দিতে পারে, বা অনেক রোগকে নিয়ে এই রোগটি যে কোনো মানুষের শরীরে দেখা দিতে পারে। কাজেই এই সচেতনতা ছোটবেলা থেকে, এখন থেকে প্রত্যেকটি নাগরিকের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেক পরিবারে আজকের আলোচকরা যা আলোচনা করলেন সেটি সবাই যেন আমরা মাথায় নিই, এবং সে অনুযায়ী আমাদের জীবনযাপন প্রণালীকে আমরা নিজেরা তৈরি করি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।